সাম্প্রতিককালে রাজ্যে জ্বলন্ত ইস্যু নিয়োগ দুর্নীতি। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে ইতিমধ্যেই জালে একাধিক শাসক নেতা, শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তা। কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি, আর যোগ্যরা হয়েছেন বঞ্চিত। আদালতে বারবার মুখ পুড়েছে রাজ্যের শিক্ষা দফতরের। সামনে আসছে নতুন নতুন নাম, যারা নাকি এই চাকরি বিক্রির এজেন্ট বলে পরিচিত। এখন দুর্নীতির মাথার খোঁজ করছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে বসলেন, এই জেলা থেকে কয়েকজন হারমাদ আমাদের থেকে সব নিয়েছে। যত চাকরি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলায় দেওয়া হয়েছে, আমরা তাদের হাত দিয়ে চাকরিগুলি দিয়েছিলাম। তারা অনেক জায়গায় চাকরিগুলি বিক্রি করেছিল, এটা আমরা জানতাম না। যত চাকরি মিদনাপুর জেলায় দেওয়া হয়েছে, বাঁকুড়া জেলায় দেওয়া হয়েছে, পুরুলিয়া জেলায় দেওয়া হয়েছে এবং মুর্শিদাবাদ মালদায় জেলা হয়েছে, আমরা তাদের হাত দিয়ে চাকরিগুলো দিয়েছিলাম। আর তারা চাকরিগুলো অনেক জায়গায় বিক্রি করেছিল, এটা আমরা জানতাম না। এটা সত্যি ঘটনা কিনা মিদনাপুরের মানুষ বলুন। পুরুলিয়ায় চাকরিগুলো একটাও দেয়নি, পুরুলিয়ার চাকরিগুলো পর্যন্ত এখানে বেচে দেওয়া হয়েছিল। চাকরি বিক্রি করে দেওয়াটা অন্যায়, কিন্তু তা জেনেও চুপ করে থাকাটা কি অন্যায় নয়? তারপর আবার চাকরি দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন, চাকরি কি দেওয়া যায়? না, চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। এই প্রথমবার নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল তিনি একটু বেড়ে খেলেন, তার দয়া মায়া বেশি। চাকরি প্রার্থীদের জন্য তিনি তখনকার শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলেন। কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়, আমার সাথে দেখা হয়েছিল। আমি বলেছিলাম তখন যে এদের কয়েকজন ওদের করে দিন। তখন আমাকে তখনকার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে এদের নাম্বার পারমিট করছে না। তাও আমি বলেছিলাম আমি একটু বেশি বেড়ে খেলি আর কি, আমার একটু দয়া মায়া একটু বেশি, এই জন্য গালাগালিও বেশি খাই। বললাম দিন না, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি আর হবে, এই করে করে আমি কিন্তু বলেছিলাম। কিন্তু আইন কি বলে? এভাবে আবেদন নিবেদনে কি চাকরি সম্ভব? চাকরি এভাবে দেওয়া যায়? স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এ বিষয়ে জানান, প্রথমে একটি স্কুলে একটি বা কয়েকটি শূন্যপদ তৈরি হয় কোনো পদের প্রেক্ষিতে। সেই শূন্যপদ উল্লেখ করে স্কুল তা পাঠায় ডিআই অফিসে। সেই পদের বিবরণ ও শূন্যপদের সংখ্যা পাঠানো হয় স্কুল সার্ভিস কমিশনে। এরপর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। প্রথমে পরীক্ষা নেওয়া হয়, তারপর হয় ইন্টারভিউ। পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরি হয়। এরপর রেকমেন্ডেশন দেওয়া হয়। আগে মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি রেকমেন্ড করত স্কুলে। পরবর্তীকালে সরকার এই নিয়ম পরিবর্তন করে। নির্বাচিত ও রেকমেন্ডেড চাকরি প্রার্থীদের তালিকা কমিশন থেকে পাঠিয়ে দেওয়া হয় বোর্ডে। এরপর বোর্ড সরাসরি নিয়োগপত্র হাতে দেয় চাকরি প্রার্থীর। স্কুল কর্তৃপক্ষকেও তা জানিয়ে দেয় বোর্ড। যখন একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, সেটা স্কুল পাঠায় ডিআই অফিসে, তার এই সাবজেক্টে ভ্যাকেন্সি হয়েছে এবং স্কুলেই রোস্টার আছে। যেমন এখন এসসি এসটি, তারপর ধরুন ওবিসি 1, ওবিসি 2, এইসব যে জেনারেল মেল ফিমেল বিভিন্ন স্কুল আছে, তো ওইভাবে স্কুলে একটা রোস্টার থাকে। সেই রোস্টার থেকে পোস্টটা কোন জায়গায় পড়ছে সেটা ডিআই কে জানিয়ে দেওয়া হয়। যতগুলো শূন্য পদ আছে সেগুলো ডিআই কে জানিয়ে দেওয়া হয়। ডিআই থেকে সেই ভ্যাকেন্সি উইথ রোস্টার, সাবজেক্ট সবকিছু স্কুল সার্ভিস কমিশনে পাঠানো হয়। তারপরে রিক্রুটমেন্টটা স্টার্ট হয়। তারপর আপনারা পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়া, তারপর সেটা ইন্টারভিউতে আসে, তারপর ইন্টারভিউ থাকে, তারপরে ওই টেস্টের নম্বর, ইন্টারভিউ নম্বর সব যোগ করে যে হাইস্ট থাকে তাকে 1 নম্বর, এইভাবে সিকোয়েন্সিং সাজানো। আগে আমাদের যেটা ছিল, আমি যখন ছিলাম তখন মধ্যশিক্ষা ব্যাপারটা পর্ষদটা ছিল না। স্কুল সার্ভিস কমিশন ডিরেক্টলি স্কুলে রেকমেন্ড করতো। পরবর্তীকালে সরকার যেটা ঠিক করে যে এই সিলেক্টেড ক্যান্ডিডেট গুলোর লিস্টটা পাঠিয়ে দেবে মধ্যশিক্ষা পরিষদে এবং মধ্যশিক্ষা পরিষদ ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ নিয়োগ হয় মেধার ভিত্তিতে, আবেদন বা রাজনৈতিক সুপারিশে নয়। সেটা মুখ্যমন্ত্রী হলেও তার জন্যেও নিয়ম একই। রাজনৈতিক মহল ও বিরোধীদের প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কার্যত স্বীকার করে নিলেন কোন সত্য? এদিকে সেই মুখ্যমন্ত্রীরই অধীনে থাকা রাজ্য গ্রুপ ডির চাকরি প্রার্থীরা ওয়েটিং লিস্টেড হয়েও বঞ্চিত 2017 সাল থেকে। কেন তারা চাকরি পাচ্ছেন না এখনো? নিয়োগের দাবিতে একাধিকবার পথে নেমেছেন তারা।
ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে চলছে তাদের ধর্ণা, তাতেও সরকারের হুঁশ ফেরেনি। এবার ঐতিহাসিক লং মার্চের ডাক দিয়েছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, সেখানেও পুলিশি বাধার অভিযোগ। মুখ্যমন্ত্রীর নিজের দফতরের বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলন বলেই কি এই বাধার অভিযোগ? এরকম একটা মুখ্যমন্ত্রী দপ্তর বলেই কি পুলিশ হেনস্থা? হয়তো তাই, সেই রকমই দেখছি যে কোথাও যেমন দমন পীড়ন নীতিটা একদম বড্ড বেশি হয়েছে, মানে শুরু থেকেই শেষ পর্যন্ত শুধুমাত্র আজকের দিনটা হয়তো কলকাতা পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে, বাকিটা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া যেভাবে পাশবিক অত্যাচার করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। সিবিআই তদন্তের দাবি। আমরা যখন পুলিশ আধিকারিকের কাছে জানতে চাইছি যে আমাদের কেন আটকাচ্ছে না, আমরা তো হাইকোর্টের পারমিশন আছে আমাদের কাছে, আমরা সেই পারমিশন নিয়ে চলছি, কিন্তু ওনারা বলছেন যে আমাদের উপরের নির্দেশ আছে, আমরা এর বেশি কিছু বলতে পারবো না, কিন্তু সেই উপরটা যে কি সেটা বলতে পারবো না। একদিকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য করার অভিযোগ, অন্যদিকে তার নিজস্ব দফতরের চাকরি প্রার্থীদের ওপরেই পুলিশি বাধার অভিযোগ। এত বিতর্কের মধ্যেও প্রশ্ন থেকে গেল, হকের দাবি পূরণ হবে কবে চাকরি প্রার্থীদের? কবেই বা হিয়ালি ছেড়ে নিয়োগ দেবে এই সরকার? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।